এস সেন বা সন্তোষ সেন তিনি একজন বিশাল বড় মাপের জেন্টেলম্যান। হোয়াট ক্যান আই ডু ফর ইউ জেন্টেলম্যান কে অ্যাড্রেস করছে? সন্তোষ সেনের যে কলিগ মিস্টার ব্যানার্জি তিনি অ্যাড্রেস করছেন, আরে সন্তোষবাবু আপনি তো একজন জেন্টেলম্যান, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কিছু থট প্রসেসের মধ্যে ইনভলভ আছেন। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনার জন্য আমি কি করতে পারি জেন্টেলম্যান, কি করতে পারি একটু বলুন। তখন দেখতে পাই মিস্টার সেনের সাথে এদের কনভারসেশন শুরু হচ্ছে, এস সেনের সাথে মিস্টার ব্যানার্জির কথা গল্প শুরু হচ্ছে। না কথায় কথায় সে তার নিজের মনের যে ভাবমূর্তিগুলো সেইগুলো নিয়ে আলোচনা করছে যে বিবাহ বিয়ে তো আর কিছুই নয়। দে নিউ দ্যাট হি হ্যাড বিনস ম্যারিড দ্যাট মর্নিং, এবং এই দিনটা কোন দিন, এই দিন অলরেডি আমাদের বিয়ে হয়ে গেছে, এসএনের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার সত্ত্বেও মানে বিয়ের দিনেতেও, এমনকি বিয়ের পরের দিনেতেও দেখতে পাবো অফিসেতে যাবে। মানে এস সেন বা সন্তোষ সেন ও নিজের কাজকেই সব কিছু মনে করে, নিজের লাইফে আর কিছু ভ্যালু নেই। আর দুটো মানুষের, তার মা মামা বা তার পরিবারের কারোর ভ্যালু নেই তার জীবনে। তার জীবনে কাজ এবং ব্রিটিশদের প্রতি ভাবনা চিন্তা, ওই ধরনের জীবনযাত্রা, সেগুলোরই জাস্ট মূল্য রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিস্টার ব্যানার্জি বলছে আজকে আপনার আজকে বিয়ে ছিল না, এরকম ব্যাপার তো, তাহলে আপনি এখানে অফিসে এসেছেন কেন? এ বাবা, এটা তো খুব একটা ভালো কাজ করছেন না। তখন দেখতে পাচ্ছি এর একটা মানে ডিসডেনফুল স্মাইল। আর বিয়ে, হ্যাঁ বিয়ে আর কি বলবো, এই তো সব জীবন, এই তো এ। তখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে মিস্টার ব্যানার্জির সাথে কথা বলতে বলতে এস সেন বা সন্তোষ সেনের ছোটবেলার কথা উঠে আসছে। যে সে ছোটবেলায় বড় হয়েছে, তার বাবাও কিন্তু একজন যথেষ্ট ওয়েল এডুকেটেড, তিনিও একজন উচ্চ বিচারধারার মানুষ ছিলেন। ফলস্বরূপ তার বাবা কিন্তু তাকে ভালো একটা অ্যাংলো ব্রিটিশ স্কুলেতে পড়িয়েছে, এবং সেই অ্যাংলো ব্রিটিশ স্কুলে সে একজন হিন্দু, সে একজন বাঙালি হওয়া সত্ত্বেও তার মধ্যে কিন্তু দেখতে পাই একটা বিদেশিদের প্রতি গভীর আস্থা, বিদেশিদের প্রতি একটা গভীর ভালোবাসা তৈরি হয়েছে। যদিও তার বাবা একটু অর্থোডক্স হিন্দু ছিলেন, তার বাবার মধ্যেও কিন্তু সেই অর্থোডক্স মানসিকতা, হিন্দু সমাজ ব্যবস্থার ভাবনা চিন্তা দেখতে পাওয়া যেত, তা সত্ত্বেও তিনি কিন্তু তাকে অ্যাংলো ইন্ডিয়ান স্কুলেতেই বলতে গেলে পড়াশোনা করিয়েছেন, এবং সেখানেতে গিয়ে নিজের নাম পর্যন্ত চেঞ্জ করে নিয়েছেন। নিজের নাম সন্তোষ থেকে কি করে নিয়েছেন? সন্তোষ থেকে সানি করে নিয়েছেন। ব্রিটিশদের মধ্যে এই মানসিকতা আছে, ওরা দেখবে যে নাম কিন্তু পরিবর্তন করে দেবে, ওদের নিজেদের দেশের নাম রাখতে চায়। তোমাদের রবিনসন ক্রুসো পড়ানো হবে, রবিনসন ক্রুসো পড়লেও দেখতে হবে, রবিনসন ক্রুসো দেখতে পাচ্ছি যে এটাকে উদ্ধার করছে, একটা নেটিভকে উদ্ধার করছে, তার নাম দিচ্ছে ফ্রাইডে। কেন ফ্রাইডেতে উদ্ধার করেছি? ফ্রাইডে নাম দেব। আচ্ছা, তারপরে তোমাদের এ যখন পড়বে থিংস ফল অ্যাপার্ট, নেক্সট সেমিস্টারেতেই আছে থিংস ফল অ্যাপার্ট, চিন্ময় চিবির লেখা। যখন পড়বে দেখবে যে তোমার ওকঙ্কর যে ছেলে আছে, ওকঙ্কর ছেলে নিজের নাম পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে। ব্রিটিশদের মিশনারিতে যখন সে যাচ্ছে তখন নিজের নাম দেখতে পাচ্ছি নুয়ে থেকে সে কিন্তু নুয়ে থেকে কি বেশ একটা নাম করে নেবে, জ্যাক না কি এরকম একটা ব্রিটিশদের মতো নাম করে নেবে। ফলে ব্রিটিশদের কিন্তু এই ইন্ডিয়ানদের প্রতি, এই নামের প্রতি একটা বিশাল মানে ভাবনা চিন্তা যে আমাদের ব্রিটিশদের মতো নাম হতে হবে। রিসেন্টলি মির স্যারের চ্যানেলে গল্প মিরে ঠেকেতে দেখতে হবে একটা গল্প এসেছে জুজুমা বলে, সেই গল্পটাতেও দেখতে হবে যে ডাক্তার, প্রধান যে ডাক্তার আছে সে যেহেতু ব্রিটিশ মিশনারিতে পড়াশোনা করেছে, সেও দেখতে হবে ওই ওদের অ্যাসাইলামেতে কোনো ভর্তি হলে, পাগলা বা পাগলি কেউ যদি ভর্তি হয় তাকে আগে সর্বপ্রথম নাম দেবে, কোনো একটা বিদেশি নাম দেবে। কারো নাম অ্যালিস দিচ্ছে, কারো নাম অন্য কিছু দিচ্ছে, মানে বিদেশি নাম দেবেই। এই যে ভাবনা চিন্তা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু সিমিলারলি দেখতে পাচ্ছি নিজের নাম পাল্টে নিয়ে করে নিচ্ছে সানি। যাই হোক, সে নিজেকে কিন্তু মনে করে যে এই দেশে থেকে আর জীবনে কষ্ট বাড়িয়ে লাভ নেই, এই দেশটা তো নোংরা জঘন্য দেশ, এর থেকে যদি বেলিওলেতে চলে যাই কত ভালো, সেখানেতে গিয়ে বিদেশিদের সাথে থাকবো, জীবন একেবারে বিলাসিতায় ভরে উঠবে। এই ধরনের ভাবনা চিন্তা, এই দেশে থেকে এরকম ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ বলে লাভ আছে? এই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজগুলো এখানে কম্পালসারি, হিন্দি এসব কম্পালসারি, এসব বলা যায় নাকি এখানের দেশে?
এই দেশে এদের সাথে কে হিন্দিতে কথা বলবে, কে এরকম নেটিভ এত দেশের ভাষা এত জনের সাথে কথা বলবে? ইন্ডিয়াতে কত ভাষা বলো, পাঞ্জাবি, শিখ, বাঙালি, হিন্দুস্তানি, মারোয়াড়ি, কন্নড়, কত তেলেগু, কত ভাষা। কনস্টিটিউশন থেকে 21টা ভাষাকে অ্যাকসেপ্ট করা আছে, বুঝতে পারছো? ফলে এত ভাষা তার ভালো লাগে না, তার মনে হয় আরে ইংরাজি ভাষা বলার সাথে যে গর্ব আছে, যে আনন্দের সাথে বলি, আর 5টা ভাষা বলে আমার সেরকম মজা আসে না। যাই হোক, কিছু তো করার নেই। এই জেন্টলম্যান, এই মিস্টার এস.এন দেখতে পাই বাঙালি অর্থোডক্স সোসাইটিতে বড় হয়েছে। তার মা দেখতে পাই বাবা মারা যাওয়ার পর, যেহেতু বাঙালি সভ্যতা বা বাঙালি সমাজ ব্যবস্থায় তিনি একজন গৃহবধূ, ফলস্বরূপ বাবা মারা যাওয়ার পরে দেখতে পাই মা কিন্তু নিজের চুল কামিয়ে ফেললেন, মাথা কামিয়ে ফেললেন বেসিক্যালি। মানে যেরকম দেখতে পাবে বাঙালি সভ্যতায় বা বাঙালির ট্র্যাডিশনে এই জিনিসটা ছিল। তখনকার স্টিরিওটাইপ সমাজ ব্যবস্থায় স্বামী মারা যাওয়ার সাথে সাথে দেখতে পেতাম বাড়ির যিনি বধূ থাকতেন বা বউ, স্ত্রী, তিনি কিন্তু কি করতেন, মাথার সমস্ত চুল কেটে পুরো শেপ করে মানে ব্যাল্ড হেডেড হয়ে যেতেন। তার সাথে আরও অনেক কিছু দেখতে পেতাম, যেমন সাদা শাড়ি পরতেন, আবার যখন পায়ে হেঁটে যেতেন তখন খালি পায়ে হেঁটে যেতেন। ফলে তার মধ্যে এই যে অর্থোডক্স সোসাইটির বা অর্থোডক্স ভাবনা চিন্তা, সেগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু এর জন্য সন্তোষ সেন বা এস সেন কিছু বলে উঠতে পারে না, মাকে কি বলবো, কথা শুনবে থোড়ি, তাই বলে তিনি কিন্তু এইসব আর ঝগড়া ঝামেলাতে যান না। তবে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, তাই তার অসুস্থ, তিনি বাড়িতেই থাকেন, মানে তার জন্যই বলতে গেলে আমাদের এস সেন বা সন্তোষ সেন মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে আসেন। কিন্তু মায়ের সাথে দেখা করতে আসলে এখানে এসে ওই মাঝে মাঝে চা বলছি, ভাত আর মাছের কারি দিয়ে ভাত খেতে হয়। তবে মাঝে মাঝে সেগুলো সে খায়, সব সময় নয়। ভাত আর বাঙালিকে কি বলা হয়, মাছে ভাতে বাঙালি, তাই না? বাঙালি মানেই তাদের ভাবনা চিন্তা মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ ভাত ছাড়া আর বোধহয় কিছুই খায় না, কিছুই জানে না। দেখবে বাঙালি বললেই বলবে ও মাছে ভাতে বাঙালি। ফলে এখানেও কিন্তু তার মধ্যেও একটা ওরকম ডিসডেনফুল ব্যাপার আছে, একটা মক করছে, স্কর্ন করছে, বাঙালি আর কি, আমিও খাই মাঝে মাঝে। তাই সেই কারণে সে কিছু কিছু সময় দেখতে পাই মাছ ভাত খায়। বাকি অন্য সময় সে কি খায়, বাকি অন্য সময় দেখতে পাই হ্যাম খায়, ল্যাম্বের যে মাংস, ঠিক আছে, ভেড়ার মাংস কুক করে খায়, তার কুককে বলা আছে, এইগুলো সে খেতে খুব পছন্দ করে। কখনো শেপার্ডের বিভিন্ন পিসেসগুলোকে চিবিয়ে চিবিয়ে খায়, এতে যেন ওর জীবন আনন্দে আপ্লুত হয়ে পড়ে। মা দেখতে পাই কিছু করার নেই, মন্দিরেতে যান, তিনি মন্দিরেতে গিয়ে পুজো করেন। তবে তার ঘরের মধ্যে দেখতে পাই যে কালী ঠাকুরের মূর্তি রয়েছে, তিনি বিভিন্ন ধরনের ঘন্টা ফন্টা বাজান। এইগুলো আমাদের এর কাছে খুব একটা, এস সেনের, সন্তোষ সেনের কাছে খুব একটা পছন্দ না। কি কালী ঠাকুর, কি ঘন্টা ফন্টা বাজিয়ে করে, ও বাবা বিরক্তকর। এর কাছে এরকম মনে হয়, ওর কাছে মনে হয় বিদেশে গিয়ে চার্চে প্রে করব, ক্রিশ্চিয়ানের কাছে করব, যিশু খ্রিস্টের কাছে, গডের কাছে প্রে করব। অর্থাৎ তার যে স্কুল তাকে কিন্তু এরকমভাবেই ট্রিট করেছে, এরকমভাবে, মানে তার ভাবনা চিন্তার মধ্যেই তাকে এইভাবে তৈরি করেছে। ফলে ইন্ডিয়ানদের সম্পর্কে খুব একটা ভালো ভাবতে পারে না। তার ভাবনা চিন্তা, স্কুল দেখতে পাবে, আগেও বলেছিলাম যে তখনকার বিদেশি যে স্কুলগুলো ছিল, হেয়ার স্কুল বা সেন্ট জেভিয়ার্স, এইগুলো যে ছিল, এরা ওইভাবেই তাদেরকে করে দিত, ওইভাবেই তৈরি করে দিত। যেহেতু তারা প্রাইস, যেহেতু তারা পাদ্রি ফাদার, তারা বলবে না এই করতে নেই, ও করতে নেই, এই করো সেই করো। এইভাবে কিন্তু মানে রিলিজিয়াস ব্যাপারটা তাদের ইন্টারনালি একেবারে ইমবাইব করে দেওয়া হতো। ফলে দেশীয় মানুষদের প্রতি একটা গভীর ঘৃণা ভাব থাকতো, একটা মানে এরা কে, কি জানে, কিছু জানে না, একটা ডিসডেনফুল ব্যাপার তৈরি করে দিত। যাই হোক, তার মায়ের শরীর কিন্তু খুব একটা ভালো নয়, এস সেন বা সন্তোষ সেনের মায়ের শরীর খুব একটা ভালো নয়। তাই মা কিন্তু চায় মৃত্যুর আগে ছেলে যেন একটু বিয়ে হয়ে যায়, ছেলের বিয়েটা দেখে তিনি মৃত্যুবরণ করতে চান। মায়ের এই দুঃখ, মায়ের এই কষ্ট, একদিন হঠাৎ করে বলল যে ঠিক আছে মা, আমি তাহলে বিয়ে করবো। অল রাইট মা, ইউ ফাইন্ড মি আ ওয়াইফ, তুমি আমার জন্য একটা মেয়ে খুঁজতে পারো, তুমি যদি চাও, তুমি যাকে চাইবে আমি তাকেই বিয়ে করবো। আই উইল ম্যারি এনিওয়ান ইউ ওয়ান্ট মি টু ম্যারি, তুমি যাকে চাইবে আমি তাকেই বিয়ে করবো। মাকে খুশি করার জন্য হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু এখানে মায়ের কথা মতো হ্যাঁ বললেও
নিজের যে ডিসিশনটা দিচ্ছে না, এখানে মায়ের ডিসিশনকে গুরুত্ব দেওয়ার জন্য ও ডিসিশন দিচ্ছে না এরকম নয়, বরং ও ডিসিশন দিচ্ছে না এই কারণে যাতে ও এই জিনিসটাকে ভ্যালু দিতে চায় না, ওর ভ্যালু নেই, ম্যারেজটাকে ও খুব একটা প্রায়োরিটি দিচ্ছে না। কি আবার ব্যাপার, বিয়ে করে নেবো, সে থাকবে, থাকতে চায় থাকবে, না থাকতে চায় না থাকবে, এই ধরনের ভাবনা চিন্তা। ফলে ম্যারেজটাকে ওই পার্সপেক্টিভ দিক দিয়ে দেখছে। মা যেরকম, মা সঙ্গে সঙ্গে কি করছে, মামাকে চিঠি লিখছে, মামা এদিকে দেখতে পাই এতে থাকেন, দেরাদুনেতে থাকেন, মামাকে সঙ্গে সঙ্গে চিঠি লিখে পাঠিয়ে দিচ্ছে, মামাও সঙ্গে সঙ্গে রেসপন্স করছে, মামা দেরাদুনেতে থাকে, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাগ্নের বিয়ে দেব, দুজন মিলে মেয়ে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু ফিরে এলেন, দিল্লিতে ফিরে এলেন, ফিরে এসে ছেলে এদিকে দিল্লিতে অফিসেতে কাজ করে, বড় সাহেব ব্যাপার। তো হিন্দুস্তান টাইমসে প্রকাশ করা হলো যে একটা পাত্রী চায়, এবং পাত্রীকে কীরকম হতে হবে, ওয়ান্টেড আ ফেয়ার, অতি অবশ্যই সাদা চামড়া, স্কিন, এদিকে নিজে কালো, এদিকে সেই ইন্ডিয়ান ব্রাউন স্কিনের, কিন্তু তার সত্ত্বেও হতে হবে ফেয়ার স্কিনের, হতে হবে গুড লুকিং, এবং তার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন বলছে, দেখো তার মধ্যে কি চলছে, ভার্জিন হতে হবে। মানে এটার মধ্যে দিয়ে ও কি বোঝাতে চাইলো, ব্রিটিশ মেন্টালিটি ওর মধ্যে কতটা কাজ করছে। ইন্ডিয়াতে সেই সময় ভার্জিনিটি মানে একটা বিশাল বড় ব্যাপার। কেননা বিদেশিদের মধ্যেই ভার্জিনিটি খুব একটা পাওয়া যেত না, আজকের যুগে তো পাওয়াই যায় না। ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু তারা এই দিকটা দেখতো, ভার্জিন তো, কেন ওরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপেতে যুক্ত, ব্রিটিশদের মেজরিটি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপেতে জড়িত। ফলে ইন্ডিয়ানদেরকে যখন বিয়ে করবে তখন ভার্জিন কিনা আগে দেখবে, এবং হাই ক্লাস হতে হবে, নাহলে চাল চলন কথাবার্তা ভদ্র ভালো সভ্য হবে না। তাই হাই ক্লাস হতে হবে, এবং অতি অবশ্যই অক্সফোর্ড এডুকেটেড হতে হবে, বেঙ্গলি ইউথ অফ 25 বছরের মধ্যে কিন্তু হতে হবে, বেশি বয়স হলেও চলবে না, 25 বছরের মধ্যে। এবং এখানে লিখেও দিল যে তার জন্য 1000 টাকা পর্যন্ত করা যেতে পারে। এবং সেই সময়ে দেখতে পাই যে স্টিরিওটাইপ সমাজ ব্যবস্থায় তোমার ডাউরি সিস্টেম একেবারে খারাপ পর্যায়ে পৌঁছে গেছিল, টাকার অহংকার মানুষের মধ্যে যেমন ছিল, আবার টাকা লোটার ভাবনা চিন্তাও খুব একটা কম ছিল না। এদিকে টাকা আছে বলে এই করব ওই করব, এই করব না সেই করব না, এত কথাবার্তা। এদিকে কিন্তু ছেলের টাকা থাকার সত্ত্বেও ডাউরি কিন্তু ডাউরি লাগবে। ফলে যাই হোক, এই বিষয় নিয়ে পোস্ট অফিসেতে অ্যাড্রেসেতে এরকম বলে দিল যে এই পোস্ট অফিসে তোমরা করো, ছেলে একেবারে খুব ভালো মাইনে পায়, 1000 টাকা মাইনে পায়, একেবারে ফার্স্ট ক্লাস গেজেটেড গভর্নমেন্ট সার্ভেন্ট বলবে না, গভর্নমেন্ট অফিসার, তাই না, সার্ভেন্ট বললে তো ছোট করা হয়ে যাবে, গভর্নমেন্ট সার্ভিস করে, গভর্নমেন্ট অফিসার, গেজেটেড অফিসার। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করে দাও। ফলে ভিড় লেগে গেল, মানে মুহূর্তের মধ্যে, দিনের মধ্যে, একদিনের মধ্যে একেবারে বাবারা বা মেয়ের বাবারা বসেই রয়েছে, হরস্কোপ কুণ্ডলি নিয়ে। এখানে কুণ্ডলি চায় না, ও চায় না যে কুণ্ডলি লাগুক, ও জাস্ট বলেছে ঠিক আছে যারা যারা করতে চাও পাঠিয়ে দাও। প্রথম দিনেতেই দেখতে পাওয়া গেল ওভার 50 লেটার্স, 50টা চিঠি এসেছে from parents who enclose not only the horoscope of their daughters but their photographs as well, as to prove that they were fair and therefore good looking। প্রথম দিনেতেই বলতে গেলে 50 জন বাবা তো নিজেদের মেয়ের ছবি পাঠিয়ে দিয়েছে, কুণ্ডলী সহ, এত কিছু সহ, কুণ্ডলী, মেয়ের যাবতীয় ডিটেলস, মেয়ের ছবি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, যে মেয়েকে দেখতে কিন্তু খুব ভালো, গুড লুকিং, ফেয়ার স্কিন টোন। এখন এআই চলে এসেছে, এখন দিনেতে এত কিছু মানে মডিফাই করে দেওয়া যাচ্ছে, স্কিন টোনকে ব্ল্যাককেও হোয়াইট করে দেওয়া যাচ্ছে, তখন তো ছিল না। ফলে তখন মানুষ বেসিক্যালি ছবি দেখেই জাজ করতো, ছবিতে রিয়েল ছবি উঠতো, এখন তো সব এআই ফটো হয়ে গেছে। তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছি মেয়ের বাবারা ছবিও পাঠিয়ে দিচ্ছে, ছবি দেখে ডিসিশন নিচ্ছে, মানে ডিসিশন নেওয়া চাপ হয়ে যাচ্ছে, এত ছবি এসেছে, টেবিলের পর টেবিল শুধু ছবিই পড়ে রয়েছে। এবং তাদের মধ্যে বলতে গেলে সিডি বলে অ্যাড্রেস করা হচ্ছে, বাট ডেসপাইট দ্য প্রফেসড ইনডিফারেন্স টু সিডি, মানে এখানে ক্লাসিফাইডও হয়ে যাচ্ছে যে এরা হচ্ছে টপ, এরা হচ্ছে এই শ্রেণীর,
কিছু কিছু বাবা তো ইমিডিয়েটলি বলেই দিল যে দেখো যা ডাউরি লাগবে দিতে প্রস্তুত আছি। সেম কাস্টেরও রয়েছে, এমনকি কাস্টিজম তাহলে কতটা ম্যাটার করছে দেখো, সেম কাস্টের রয়েছে, এমনকি তার বাবারা বলেই দিল যে ডাউরি যা লাগে বাবা নাও, মেয়েকে বিয়ে করো, সব দিতে প্রস্তুত। তো এখন সেই কারণে সানিকে ডিসাইড করতে হচ্ছে কাকে বিয়ে করবে রে বাবা, এত মেয়ে অফার করে দিয়েছে। তো ইমিডিয়েটলি এত মেয়ে অফার করে দিয়েছে, আজকেও যেরকম ফেসবুকে দেখতে হবে, ফেসবুকে অনেকে এরকমভাবে পোস্ট করে, কোনো একটা মেয়ের ছবি দেখালো বা কারোর বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো এই মেয়েটা বিয়ে করতে চায়, কেউ যদি অফার করতে চাও বা বিয়ে করতে চাও প্রপোজ করো বা যোগাযোগ করো। তো কমেন্ট সেকশনে একেবারে ছেলেদের ভিড় পড়ে যায়, লাইন পড়ে যায়। ঠিক এখানেও আবার অন্য পার্সপেক্টিভ দিক দিয়ে যদি দেখা হয়, যেমন ছেলে গভর্নমেন্ট জব করে, আরে গভর্নমেন্ট জব করে মানে মেয়ের বাবা পিছনে পড়ে গেল, এক ধার থেকে লাইন চলে এলো। ঠিক একই পরিস্থিতি এখানে সানির জন্যও হচ্ছে। সানিকে নিয়ে এবার তারা মাতামাতি শুরু করে দিয়েছে এসএন সানি। তো সেই কারণে সানি দেখতে পাই যে এই প্রথমবার বলতে গেলে ম্যাট্রিমোনিয়াল অ্যাডভার্টাইজমেন্টের দেখলো খুলে, এর আগে কোনোদিনও দেখেইনি ম্যাট্রিমোনি, ওই যে পেপার বেসিক্যালি বা জিনিসটা কি খুলে দেখেনি। ফলে একটা মানে বিয়ে করব এরকম একটা ভাবনা চিন্তা ছিল, আবার ভালো জিনিস নয়, এই নয় এরকম। তবে প্রথমবার ও কিন্তু ডিসাইড করা শুরু করলো। টেবিলে পাতার পর পাতা দেখতে পাই মেয়েদের ছবি বিছিয়ে আছে, কাকে বিয়ে করবে। যাই হোক, অবশেষে সিদ্ধান্ত নেওয়া গেল, একটা মেয়েকে পাওয়া গেছে, নাম হচ্ছে কুমারী কল্যাণী। কেন কুমারী? কেননা ভার্জিন, এটা বোঝাতে চাইছে। এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে শ্রীযুক্ত মানে হচ্ছে বেসিক্যালি শ্রীযুক্ত সন্তোষ সেন বিয়ে করতে চলেছে কুমারী কল্যাণী দেবীকে। তবে বিয়ে করবে, যে বিয়ের রিচুয়ালস থাকে বেঙ্গলিদের, আমাদের বাঙালিদের যেরকম বিয়ের কত রিচুয়ালস আছে, বিয়ের আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করে, তারপরে তোমার কত কি, গায়ে হলুদ হবে, বরণ ডালা সাজানো হবে, মাথায় পড়ে যাবে, টুপি পড়ে যাবে, কি বলে বেশ, বিয়ের মাথার মুকুট পড়ে যাবে, পিড়ে ধরবে, কত কি ধরনের। ও বলল, সন্তোষ সেন এসে বলল না বাবা অত কিছু আমি করতে পারবো না, এত কিছু করলে আমি বিয়ে করব না। সোজা কথা, বিয়ে কিভাবে করব না, আমি এই রেজিস্ট্রি পেপারে বিয়ে করব, রেজিস্ট্রি ছাড়া আর কোনো কিছু নয়, অ্যাট দ্য রেজিস্ট্রি অর নট অ্যাট অল, রেজিস্ট্রি ছাড়া আর কিছু চলবে না আমার জন্য। ফলে বাহন ঠাকুর পর্যন্ত এসে গেছে, তাদের হাতে দেখতে পাচ্ছি পয়সা গুঁজে দিচ্ছে, 1000 টাকা দিয়ে দিচ্ছে, যাও রূপোর এই নাও ওই নাও আর ঘরে যাও, বিয়ে তোমায় দিতে হবে না। বাহন ঠাকুরও কিছু করার নেই, পয়সা পেয়ে গেছে, হাতের উপর ধরিয়ে দিয়েছে, ঠিক আছে বাবা চলে যাচ্ছি। এবং পরিবর্তে কি দেখা গেল, বাউন ঠাকুরকে ওই 1000 টাকা ধরিয়ে দিয়ে তিনি ভাগলেন, পরিবর্তে রেজিস্টার করানো হলো 5 টাকা দিয়ে মাত্র, রেজিস্ট্রি ফিস ছিল তখন 5 টাকা। এবং শ্রীযুক্ত সন্তোষ সেন আজ থেকে বিবাহ করলেন কুমারী কল্যাণী দেবীকে, এবং কুমারী কল্যাণী দেবীর সাথে শ্রীযুক্ত সন্তোষ সেনের বিবাহ পূরণ হলো। ফলে তাদের বিয়ে হয়ে গেল। এবারে কল্যাণীর পরিচয় দেয়া হচ্ছে, যে কল্যাণী শ্রীযুক্ত প্রফুল্ল এবং শ্রীমতী প্রতিমা দেবীর 5 মেয়ের মধ্যে বড় মেয়ে, এবং সেখানে মিস্টার দাসও বলতে গেলে দেখতে তার জামাইয়েরই মতো, তিনিও ফার্স্ট ক্লাস গেজেটেড গভর্নমেন্ট সার্ভেন্ট, তিনিও কিন্তু ওয়েল এডুকেটেড, তিনিও কিন্তু স্কলার। স্টিল নিজেও এরকম হওয়া সত্ত্বেও নিজেও কিন্তু এরকম মানুষকেই খুঁজছে যে তার মতো, যে নিজে তার ওয়াইফকে ওই পার্সপেক্টিভ দিক দিয়ে, ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। স্টিল সেও কিন্তু চায় তার মেয়েও যেন এরকম কোনো মানুষকে পায়। বুঝতে পারছো, মানে স্টিরিওটাইপ সমাজ ব্যবস্থা, অর্থোডক্স সোসাইটি কীরকম ছিল, কতটা ট্যাবু ছিল, সেটাই দেখানো হলো। যাই হোক, বিবাহের পরে আফটার ম্যারেজ তাদের ন্যাচারালি হানিমুনের ডিসাইড করা হচ্ছে, এবং সেই কোথায় ডিসাইড করবে সেটা একটু বড্ড ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। তার মা বলছে না বাবা, মেয়ে এখন কিছুই জানে না এসব, এখন যেতে দেওয়া যাবে না, এক কাজ করবো, ওর বোনকে পাঠিয়ে দেবো। এদিকে সন্তোষ সেন ভাবছে কি আবার বাবা বোনকে পাঠিয়ে দেবে, আমি যাবই না। এরকমভাবে সন্তোষ এক তো এরকম ব্রিটিশ দ্বারা অনুপ্রাণিত, তার জায়গায় গিয়ে মেয়ের বোন চলে আসবে, এত কিছু ওর ভাল লাগে না।
ও পরের দিন কি করেছে, অফিসেতে গিয়ে বসে রয়েছে। অফিসেতে দেখতে পাচ্ছি যে অফিসের কলিগরা ন্যাচারালি যেমন জানতে পারলে ক্রিটিসাইজ করে, বিদ্রুপ করে, সেরকমভাবেই ক্রিটিসাইজ করছে সন্তোষ সেন সম্পর্কে, ব্যঙ্গ বিদ্রুপ করছে। যাই হোক, সন্তোষ তার বিয়েতে না তার প্রিয় যে বন্ধু অর্থাৎ সান্তা সিং, এই সান্তা সিংকে নিমন্ত্রণ করেছিল। সান্তা সিং বিয়ে হয়ে গেছে, ন্যাচারালি বিয়ে হয়ে গেছে মানে তো কিছুই করলো না, মালা বদল, সিঁদুর পরানো, কোনো কিছু করলো না, ডাইরেক্ট নর্মালি রেজিস্ট্রি পেপারে সাইন করেছে, ব্যাস বিয়ে হয়ে গেছে। আর যারা যে সমস্ত লোকেরা এসেছিল তাদের কারো কোনো গুরুত্ব নেই, কারো কোনো কদর নেই। তার মা মামা দুজনেই অপমানিত হয়েছে। ইভেন মেয়েটার বাবা পর্যন্ত বলছে যে এটা তো খুব একটা ভালো হলো না, কেন এত লোক এসেছে, তাদের কাছে আমার সম্মানের ব্যাপার তো আছে। বাট সন্তোষের কিছু যায় আসে না, তোমার সম্মান তুমি নিজের কাছে রাখো, আমার বাবা পছন্দ এটা, আমি এটাই করব। এক গুমারে টাইপের ছেলে, নিজের ইচ্ছা, নিজের জেদেই সে চলতে চায়। কারো ভালো থাকা, অন্য কারো ইচ্ছা পছন্দ ভালো লাগা, তার কোনো কিছুই গুরুত্ব নেই তার কাছে। ফলে ন্যাচারালি তার বন্ধুকে যে নিমন্ত্রণ করেছে, যে শিখ বন্ধু, অনেক দিন পুরনো বন্ধু, অনেক পুরনো কালিগ ছিল, যার সাথে এখন খুব একটা সেরম যোগাযোগও হয় না, অনেক দিন পর যখন দেখা হয়েছে, সন্তোষের বাড়িতে এসেছে, রুমেতে এসেছে এবং সন্তোষকে বলছে, আরে ভাই, ব্রাদার, ইউ থিঙ্ক ইউ ক্যান রান অ্যাওয়ে উইদাউট গিভস আস আ পার্টি? তুমি কি ভেবেছিলে আমাদের পার্টি না দিয়েই বেরিয়ে যাবে? না ভাই, এরকম করতে দেবো না। তখন তার হাতের গিফটটাকে দেখতে পাই দিতে যায়, এবং যখন দিতে যায় সন্তোষ দেখতে পাই পকেটের মধ্যেই হাত ভরে রয়েছে। হাতটা বার করে যে গিফটটা দিচ্ছে, কেউ দিলে একটা নিতে হয়, নিয়ে অন্তত টেবিলে রেখে দিই, না, টেবিল দেখিয়ে দিচ্ছে এখানে রাখো। ফলে মুখে একটু তার দুঃখ হচ্ছে, তবুও সে কিছু বলছে না, আবার একটা হাসি মুখ নিয়ে, চলো আমাদের কিন্তু পার্টি দিতে হবে, চলো আমাদের বৌদিকে দেখাও, সিস্টার ইন লকে আমাদের দেখাও, আমরা দেখতে চাই কিন্তু, আর আমাদের সাথে তাদের পরিচয় ঘটিয়ে দাও, আমাদের পার্টি দিতে হবে কিন্তু। এরকমভাবে বন্ধুরা যেরকম এ করে, সন্তোষ যেন খুব একটা তার উপর ইম্প্যাক্ট করছে না। সে যখন গিয়ে মানে তাকে কংগ্র্যাচুলেট করছে যে আমরা কি দেখতে পাবো না, তাহলে বৌদির মুখ দেখতে পাবো না, যেরকম ইয়ার্কি ঠাট্টা করে ওরকম মজা করছে, বাট সন্তোষের কিছুই যায় আসে না। তারপরে কিছুক্ষণ পরে সন্তোষের মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে চোখের মধ্যে জল চলে আসে, সন্তোষকে জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে, এবং চোখের মধ্যে হালকা জল চলে আসে। সন্তোষও তার ইমোশনকে আড়াল করতে চাইলে তবুও তার চোখের মধ্যে সেও ন্যাচারালি কেঁদে ফেলে, তার চোখের মধ্যেও ন্যাচারালি জল চলে আসে। কিছুক্ষণ কাঁদে, কিছুক্ষণ একে অপরকে, বন্ধুকে ধরে, এতদিনের বন্ধু আলাপ হওয়ার পর বা দেখা হওয়ার পর এতদিনের পরে খুব ভালো লাগছিল। সন্তোষেরও ইমোশনাল হয়ে পড়েছিল, সন্তোষ চোখের মধ্যে থেকে জল বেরিয়ে এসেছিল, কিন্তু তার ইমোশনকে সে চাপা দিয়ে দিল, চোখ বুঝতে দিল না চোখে জল চলে এসেছে। যাই হোক, বন্ধু এবারে অ্যাডভাইস দিচ্ছে, ভাই দেখ, এই করবি ওই করবি, ঠিক আছে, এক্সাইটেড মুমেন্ট, এবং দুধ খাবি, এই করবি, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের যে বেসিক্যালি আফটার ম্যারেজ যে অ্যাডভাইসগুলো দেয় বন্ধুরা, সেই অ্যাডভাইস কিন্তু তাকে দিল, তার বন্ধু তাকে অ্যাডভাইস দিল। এদিকে সন্তোষের কানে যাচ্ছে না, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বার করে দিচ্ছে, এবং সন্তোষ সিংকে বলছে যে ঠিক আছে, আবার দেখা হবে কোনো, তুমি এবার যাও, আসো, এইভাবে কথা এড়িয়ে চলে যায়। কার সাথে? তার প্রিয় বন্ধুর সাথে, শান্তা সিং এর সাথেও কিন্তু খুব একটা ভালো করেও কথা বলতে চায় না। যাই হোক, পরের দিন ওর সাথে গুড বাই করে দেওয়ার পরে অফিসেতে চলে যায়, এবং অফিসেতে চলে গিয়ে ফ্ল্যাশব্যাক হচ্ছে। ফ্ল্যাশব্যাকেতে দেখতে পাচ্ছি এক মুহূর্ত আমাদের সন্তোষ বসে রয়েছে, অফিসেতে বসে রয়েছে, নিজের খেয়ালেতে যেন সেই অতীতে বিষণ্ণতায় ডুবে গেছে। কোথায় সেই ব্রিটিশদের মজায়, কোথায় কি, আর কোথায় আমি পড়ে আছি, এই ধরনের ভাবনা চিন্তা ওর মাথায় চলছে। চলতে চলতে ন্যাচারালি ওর অফিসের বসকে বলে দিচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছে, ওর অফিসের বসের নাম হচ্ছে মিস্টার স্বামী, ডিরেক্টর, বেসিক্যালি ডিরেক্টরকে জানিয়ে দিচ্ছে যে এরকম সন্তোষের বিয়ে হয়েছে। বিয়ে হয়ে যাওয়ার সত্ত্বেও এরকম অফিসেতে এসে বসে রয়েছে। এই কথা বলতে আমাদের স্বামী তো অবাক হয়ে যাচ্ছে, কি বলে, বিয়ে হয়ে গেছে, অফিসেতে এসে বসে আছে। এবারে শান্তা সিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই, সরি শান্তা সিং বলছি, স্বামীর, মিস্টার স্বামীর কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। সে কিন্তু এই অফিসের ডিরেক্টর, এখানের প্রধান, এবং তার আয়ত্তে থেকে কিন্তু আমাদের কাজ করছে এসএন।
তবে এস সেন তাকে খুব একটা ভালো চোখে দেখে না। সে দেখতে পাই নিজের মানে বিড়ি খায়, বিড়ির ডিবেটাকে মানে কাগজটাকে ছিঁড়ে বিড়ি খায়, বিড়ি ধরায়, এইসব ভালো লাগে না, সন্তোষের একেবারে বিরক্ত লাগে। তার মধ্যে একটা দেখতে পাই মানে ইন্ডিয়ান অ্যাকসেন্ট, ইন্ডিয়ান উচ্চারণ হয়, ইন্ডিয়ান ইংলিশ ইডিয়ামগুলোকে ব্যবহার করে। সন্তোষকে কখনো বলে ডার্ক হর্স, ব্ল্যাক হর্স, মানে ব্ল্যাক হর্স মানে বেসিক্যালি হচ্ছে অজ্ঞাত ব্যক্তি, এইভাবেও বলা হয়ে থাকে ইন্ডিয়ান অনুযায়ী, ইডিয়াম অনুযায়ী। তো তাকে যখন জানতে পারছে, আরে তোমার আজকে বিয়ে হয়েছে, তুমি আজকে অফিসে এসেছো, এক্ষুনি যাও বলছি, এক্ষুনি চলে যাও, নিশ্চয়ই তোমার বউ মেম সাহেব নন, তাই না? এরকমভাবে কথা বলেছে, বলতে সন্তোষের যেন ইগো হার্ট করে গেছে। হ্যাঁ, এরকমভাবে কথাবার্তা, মেম সাহেব নন, এইভাবে কথাবার্তা, কি বলতে চায়? এই ধরনের ওর মধ্যে একটা ইগো কাজ করছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব সাহেব। এবার সাহেবের কথার উচ্চারণ নিয়ে বর্ণনা করছে যে সাহেব আমার ওয়াইফকে নিয়ে বলছে মেম সাহেব নয় নিশ্চয়ই, মেম সাহেব নয় নিশ্চয়ই, কি বলতে চাই বারবার? হ্যাঁ, যে আমার ওয়াইফ মেম সাহেব নয়, কেন আমি মেম সাহেবকে বিয়ে করতে পারি না? আমার ওয়াইফ কম পড়াশোনা নয়, সে কিন্তু MA করেছে ইংরাজিতে, কেন মেম সাহেব হবে না? ইংরাজিতে MA করেছে, এত কোয়ালিফাইড, তবে ইংরাজিতে তো কথা বলতে পারে না, এইটাও একটা বড় ব্যাপার। সত্যিই তো মাঝে মাঝে কথা বললেও ভেঙে ভেঙে ইংরাজিতে কথা বলে, কারেক্টলি কথা বলে ভেঙে ভেঙে, ন্যাচারালি ইন্ডিয়ানদের মধ্যে যেরকম হয়। ব্রিটিশ স্কুলেতে সে পড়েনি, সে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, ফলে তার মধ্যে সেই ইংরাজি উচ্চারণ যেগুলো করে, বা অফিসের যে ডিরেক্টরেরও যে উচ্চারণ পাওয়া যায়, সেগুলো ব্রিটিশদের মতো অ্যাংলো ফোন ইউজ করে তারা উচ্চারণ করে না, অ্যাংলো ফাইল তাদের উচ্চারণ নয়। তারা কি ধরনের, স্পেশালি তার ডিরেক্টর কি ধরনের উল্টোপাল্টা উচ্চারণ করে, ওক ডোকস এরকমভাবে, ওকে ডোকেজ এরকমভাবে কথা বলে। কখনো দেখতে পাই তোমার উচ্চারণ করে 8কে এইট এরমভাবে উচ্চারণ করে, এককে ইয়াগ এরমভাবে উচ্চারণ করে। ফলে এইসব উচ্চারণ শুনে সন্তোষ মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে বিদ্রূপ করে, মাঝে মাঝে কিছুই বলে না, যে কার কাছে কাজ করছি, এরকমভাবে মানে তার ভাবনা চিন্তা। আবার বাঙালিদের প্রতিও তার একটা গভীর মানে অবজ্ঞা আছে, গভীর একটা ঘৃণা ভাব আছে, ডিসডেনফুল একটা থট আছে, যে বাঙালিরা ওরা উচ্চারণ করে, ওদের উচ্চারণ আর বলে লাভ নেই। আমার নিজেরও অভিজ্ঞতা আছে যে ওরা অকারণেই এইচের উচ্চারণ টেনে আনে, কোথাও কিছু নেই এইচের উচ্চারণ করে বসে। তারা দেখতে পায় বি অথবা ডাব্লিউ এইসবের উচ্চারণ করে। যেমন ভার্জিনকে ওরা হয়তো উচ্চারণ করে ভার্জিন, আবার কখনো উইলকে উচ্চারণ করে উইল, সিম্পলকে উচ্চারণ করে সিম্পল, এরকমভাবে ওরা উচ্চারণ করে। অর্থাৎ বাঙালিদেরকে নিয়ে তার যে কত ন্যারো মাইন্ডেড থট আছে, নিজে একজন বাঙালি হওয়া সত্ত্বেও বাঙালিদেরকে সে পছন্দ করে না, বাঙালিদেরকে সে বিদ্রূপ করে, যে বাঙালিরা উচ্চারণই করতে পারে না, অযথা এইচের উচ্চারণ টেনে আনে, ভুলভাল স, ডব্লিউ, ব এইসব অকারণে উচ্চারণ করে। তার এই ধরনের মানসিকতা, এই ধরনের তার মনে হয়। যাই হোক, সে যখন স্মোক করে, ও বাবা, এসব বিড়ি ফিড়ি খায় না, সে খায় দামি সিগার। অফিসের প্রধান, যিনি প্রধান মিস্টার স্বামী ডিরেক্টর, তিনি কোথায় বিড়ি খান, কোথায় পান চিবন, কোথায় বলেন যে আমার পানের পিচ ফেলার কৌটোটা নিয়ে এসো তো। আর এদিকে সানি কি করে না, সানি তো একেবারে খুব বড় সাহেব ব্যাপার। যাই হোক, সানিকে দেখতে পাই স্বামী বলেছেন যাও, তুমি এক্ষুনি ফিরে যাও, শ্বশুরবাড়িতে যাও, বউকে নিয়ে ঘুরতে যাও বলার জন্য দেখতে পাই তিনিও বলছেন ঠিক আছে আমি অবশ্যই যাব, বলে অফিস থেকে বেরিয়ে গিয়ে প্রথম যখন শ্বশুরবাড়ি যাচ্ছে, বাঙালিদের যেরকম হয়, বাঙালিদের শ্বশুরবাড়িতে প্রথম যে যায়, বা যে রিচুয়ালস থাকে, বিয়ের যে রিচুয়ালস থাকে, মেয়ে প্রথম বাড়ি এলে যেমন আমসত্ত্ব পাতা নিয়ে তাকে দেয়া হয়, বা তোমার শাড়ির কোঁচড়েতে কিছু বেঁধে দেওয়া হয়, বা ছেলেকে নিয়ে বিভিন্নভাবে গ্রিট করা হয়, মজা করা হয়, দেখবে কখনো বিভিন্ন ঝিনুক টিনুক দিয়ে দেয়া হয়, কই মাছ ধরতে দেয়া হয়, কত কি ধরনের রিচুয়ালস রয়েছে। সেই রিচুয়ালসগুলো আমাদের ন্যাচারালি সানি তো দেখে একেবারে সহ্য করতে পারছে না। সানির নাম লেখা হয়েছে দেখতে পাচ্ছে, মিষ্টিতে দেখবে বাঙালিদের যেরকম বিয়ের সময় মিষ্টিতে নাম লিখে দেয়া হয়, একটা প্রজাপতি পাঠানো হয়, তাতে নাম দেয়া থাকে।
তো সানির নাম এরকম লেখা রয়েছে, সানির খুব একটা পছন্দ হচ্ছে না। সানির জন্য দেখতে পাচ্ছি ভাত সেদ্ধ করা হয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছি যে মাংস কুক করা হয়েছে, তার জন্য চিকেন বানানো হয়েছে, একেবারে বড় একটা পিস তৈরি করা হয়েছে। সানিও ভাবছে ঠিক আছে খাবো। তবে সানি যখন খেতে যাচ্ছে দেখবে যে বাঙালি ঘরে অনেক ছোট যারা বাচ্চা টাচ্চা থাকে, নতুন জামাই এলে তারা একটু, বা নতুন বউ এলে তারা একটু কীরকম দাঁড়িয়ে দেখে, বা তাদের খেতে দিলে হয়তো একটু ঘিরে ধরে, দেখে, একটু মজা পায় যেরকম ন্যাচারালি। তো সে বাচ্চাগুলো ওরকমভাবে, বা বাড়ির আরও যারা বউ থাকে, পাড়ার যারা প্রতিবেশীরা থাকে, নতুন জামাই এসেছে দেখতে আসে যেরকম, তার প্রতিও এসেছে, দেখতে এসেছে। ওর বাবা খুব একটা পছন্দ হচ্ছে না, ওর একেবারে রাগে গা জ্বলছে। তখন সন্তোষ কি করছে, বলছে কেন তোমরা খাওনি নাকি, কোনোদিনও খাওনি নাকি, দেখতে পাওনি খাবার? ও জানে কিভাবে কথা বললে কিভাবে এই গরিব রাস্টিকদের সাথে ট্রিট করতে হয়, ও খুব ভালো করে জানে। সুতরাং তাদেরকে বলল, আর ইউ পিপল হাংরি, তোমরা কি কোনোদিনও খাওনি নাকি, তোমাদের খিদে পেয়েছে? এইভাবে সার্কাস্টিক্যালি ও তাদেরকে বিদ্রুপ করে, ব্যঙ্গ করে। ন্যাচারালি মানুষগুলো মুখ ঘুরিয়ে পালিয়ে যায়, তারা ভাবে বাবা কি বাজে জামাই, বা কীরমভাবে ব্যবহার করলো, ন্যাচারালি তারা ফিরে চলে যায়, তারা আর থাকে না, দুদণ্ড আর দাঁড়াতে চায় না। তাদেরকে দেখতে পাই বাজেভাবে তোমার বিদ্রুপ করতে থাকে, বাজেভাবে মানে কটূক্তি করতে থাকে, যে বাগার অফ, ডাঁটি, বাস্টার্ড, এরকমভাবে বিদ্রুপ করতে থাকে। আবার পর মুহূর্তেই মনে হয় যে এরকমভাবে বললাম, না না ঠিক করলাম না। পর মুহূর্তে দেখতে পাই ওয়াইফকে বলে, ওদেরকে কিছু বলো না, ওদেরকে বলো আমার ভুল হয়ে গেছে, পার্ডন প্লিজ, ক্ষমা করে দিতে বলো আমাকে, এরকমভাবে পর মুহূর্তে বলে। বাচ্চাগুলো ছুটে ছুটে যায়, মাকে গিয়ে বলে, মা মা জানো কীরকমভাবে ওরকম বাগার অফ বলছিল, কীরকম জানো ডার্টি বাস্টার্ড বলছিল, সাহেব বাবুটা না কীরমভাবে বলছিল। তার মা রে বলে যে ওরা বাবা ওরকমই রে, ওরা ওরকমই ইংরেজি সাহেব সাহেব হয়ে থাকেন, সাহেবরা ওরকমই ব্যবহার করেন, ওরকমই কথা বলেন। তো এটা যেন তাদের একটা গা শোয়া ব্যাপার হয়ে গেছিল, যে সাহেব মানেই খারাপ ব্যবহার করবে, ইন্ডিয়ান মানেই তাদের সহ্য করতে হবে। এটা যেন একটা কালচারের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। বাঙালিরাও বা ইন্ডিয়ানরাও তারাও একটু অল্প আদ্র পড়াশোনা শিখে নিজেদেরকে সাহেবের পর্যায়ে নিয়ে চলে গেছিল, এবং সমাজের ডিসক্রিমিনেট করে যেন তারা আলাদাই আনন্দ পাচ্ছিল। ন্যাচারালি সন্তোষের মধ্যেও সেই ভাবটা ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছিল। যাই হোক, সন্তোষের শাশুড়ি মা, এমনকি সন্তোষের মাদার ইন ল, সে পর্যন্ত এসে বলে, বাবা কিছু লাগবে নাকি, জল দেবো নাকি, যেমন হয় যে মুখটা ধুয়ে দিয়ে এসো জামাই, এইভাবে যেমন বলে। তো ওকে বলতেও সঙ্গে সঙ্গে যেন রেগে জ্বলে ওঠে, তাকে এমনভাবে ট্রিট করে, তার মাদার ইন ল শাশুড়িকে এমনভাবে কথা বলে, এত রাগের সাথে ক্ষিপ্ত ভাব দেখায়, যে ইমিডিয়েটলি তিনিও কিন্তু চলে যান, তিনিও সরে যান, যে বাবা কি করলাম, জামাই রেগে গেল। এরকমভাবে তাদের মধ্যে কিন্তু একটা তোমার সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছিল। আবার আমাদের সন্তোষের মনে হয় যে এখানকার মানুষরা কীরকম সব, গঙ্গা নদীর ধারে নিশ্চয়ই জানবে, যে আগে পড়িয়েও ছিলাম, যে গঙ্গা নদীর ধারে যে সমস্ত বাঙালিরা থাকতো তখন, তাদের বেসিক্যালি দেখতে পেতাম ব্রাহ্মণ। গঙ্গা নদীর ধারে ব্রাহ্মণরা মেনলি থাকতেন, এবং সেখানে গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, ঠিক আছে, এইসব এরা বেসিক্যালি ব্রাহ্মণ, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ। তো তারা অনেক সময় দেখতে পাবে রিচুয়ালসের জন্য, বাঙালিরা অনেক রিচুয়ালস করার জন্য গয়াতে যায়, কাশিতে যায়, এবং সেখানেতে গিয়ে দেখবে যে পিণ্ডি দান করে থাকে, ঠিক আছে, এবং পিণ্ডি দান করে বাবা বা মায়ের আত্মার শান্তি কামনার কথা বলে। এইসব সন্তোষের কাছে মানে বিরক্তকর মনে হয়, যে কি ছেলে খেলা হচ্ছে নাকি, এসব কি নোংরামো হচ্ছে নাকি, এরকম মনে হয় সন্তোষের কাছে। তার ট্র্যাডিশনকে, নিজস্ব ট্র্যাডিশনকে মনে হয় যে নোংরামো হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কাজ নেই এদের, অকারণে এরা স্টিরিওটাইপ, কুসংস্কারকে ছড়িয়ে বেড়াচ্ছে। এই ধরনের ভাবনা চিন্তা তৈরি হয়েছে সন্তোষের মধ্যে। যাই হোক, সন্তোষ বিয়ের পর দেখতে পাচ্ছি তারা কিন্তু যাচ্ছে হানিমুনেতে, এবং সেখানেতে গিয়ে সন্তোষ কি ভাবনা চিন্তা রাখে, যে আমার ওয়াইফ হবে আমার মতো, আমার ওয়াইফ সেই যেরকম ইংল্যান্ডে থাকার সময় পিকাডেলি বা পাফেতে গিয়ে যেরকম বেবেনদের সাথে ট্রিট করতাম,
তারা যেমনভাবে আমার সাথে রিলেশনশিপেতে থাকতো এখানেও বোধ হয় সেরকমই হবে। মনে মনে কল্পনা করে নেয় আকাশ পাতাল ভাবে। ওয়াইফকে অফার করে রাতের বেলা ডিনার, যখন তাকে ডিনার খাওয়ার জন্য অফার আসে তাদের যে বাড়ির কাজের লোক বা সেখানে যে বেসিক্যালি যারা এগুলো থাকে, তো তারা এসে বলে যে সাহেব এখন কি তাহলে খাবার দিয়ে যাব নাকি? বলে না না, আমি খাওয়ার আগে আমি একটু বাইরে ঘুরে আসি, আমি প্রতিদিনই খাওয়ার আগে রাতে ডিনার করার আগে কিছুক্ষণ হেঁটে আসি। তো ন্যাচারালি ও হাঁটতে বার হচ্ছে। ওয়াইফ কল্যাণীকে বলছে যে তুমিও কি যাবে নাকি, আমার সাথে ঘুরতে যাবে? চলো রাত্রে একটু ঘুরে আসি, একটু নদীর পাড়ে বা বাইরের দিকটা একটু ঘুরে আসি চলো। সে দেখতে পাই স্টুডিও টাইপ একটু একটু বাঙালি গৃহবধূ, ফলে তার মা তাকে মানা করে দিয়েছে যে রাত্রে কোথাও বার হবি না, বা এই করবি ওই করবি, বিভিন্ন রেস্ট্রিকশন করে দিয়েছে। সেই মতো সে যেতে চায় না। তখন ঘরে গিয়ে দেখছে, সন্তোষ ঘরে গিয়ে দেখছে গয়নাগুলো, সোনার গয়নাগুলোকে খুলছে বেসিক্যালি। তো সন্তোষ কি করবে, মনের দুঃখ নিয়ে কষ্ট নিয়ে ও বেরিয়ে যায় কোথায় না, নদীর পাড়েতে ঘুরতে চলে যায়, গাছতলায় গিয়ে বসে থাকে। গিয়ে সেখানে মনে হয় যে সত্যি যদি এই একজন ব্রিটিশকে, একজন মেম সাহেবকে বিয়ে করতাম, হয়তো জীবনটা অনেক সার্থক হতো। এই ধরনের হানিমুন এত বাজে এক্সপিরিয়েন্স হতো না। সেখানে নিজের সিগারেট বার করে সিগারেট খেতে থাকে এবং বলে যে সত্যি যদি এমন হতো যে যেরকম আমি চেয়েছিলাম অক্সফোর্ডে থাকার সময়, ইউনিভার্সিটিতে থাকার সময়, পড়ার সময় যে ডেজায়ার ফুলফিল করতে পেরেছিলাম তেমনটা যদি পেতাম, যে এমন হতো যদি কল্যাণী যদি এমন হতো যে সে তার বিয়ের আগেই তার সাথে রিলেশনশিপেতে থাকতো, বা সেই রাতে যদি তার সাথে ওরকম কিসিং মুমেন্টে থাকতো, যে হয়তো বিফোর ম্যারেজ হয়তো তাকে মাল্টিপল টাইমস কিস করতেও পছন্দ করতো, এরকম মুমেন্ট যদি তৈরি হতো কিনাই ভালো হতো। এই ধরনের ভাবনা চিন্তা তখন সন্তোষের মাথায় চলছে। যাই হোক, সেই যে চাকরটা তাকে আবার খাওয়ার জন্য যখন ডাকে যে সাহেব ওইদিকে যাবেন না, পুকুরের পাড় আছে, ওদিকে যাবেন না, জঙ্গল আছে, তখন ফিরে এসে দেখে কল্যাণী বসে রয়েছে, খাবারটা নিয়ে বসে রয়েছে। ও দেখছে কল্যাণী বসে রয়েছে খাবার নিয়ে ওর জন্য। কল্যাণীকে গিয়ে বলছে আরে বসে রয়েছো, খাবার তো ঠান্ডা হয়ে যাবে। আরে বসে থেকে লাভ কি, আমার জন্য বসে লাভ নেই, আমার জন্য ড্রিঙ্ক প্রস্তুত করা হচ্ছে, আমি ড্রিঙ্ক পান করব। কল্যাণীকে বলছে তুমিও ড্রিঙ্ক খাবে নাকি আমার সাথে? কল্যাণী ন্যাচারালি বাংলা গৃহবধূর মেয়ে, ও এরকমভাবে ড্রিঙ্কিং এইসব আর পছন্দ করে? তো ও বলছে না আমি এসব পছন্দ করি না, তুমিও খেও না। ব্যাস শানির রাগ, আমি খাবো না, করবো না। সন্তোষ নিজেও খাবার খেলো না, প্লাস ওয়াইফ কেমনভাবে ট্রিট করলো সে টেবিলেতে, সে খাবার নিয়ে বসেই থাকলো। যাই হোক, রাতে দেখতে পেলাম সন্তোষের স্ত্রী বিছানায় শুয়ে পড়েছে। সন্তোষ তখন রেডিওটা চালিয়ে বসেছে। রেডিওতে তখন গান বাজছে না, বড়ে গুলাম আলী খানের গান চলছে, এবং সেখানে সন্তোষ দেখতে পাই গানগুলো শুনতে শুনতে ভেসে যাচ্ছে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে ভেসে যাচ্ছে। যে কি জীবন ছিল আর কি জীবন, কি ভেবেছিলাম ব্রিটিশ একজন মহিলা ইংলিশম্যানকে বিয়ে করব, তোমার মেম সাহেবকে বিয়ে করব, তার জায়গায় কি হয়ে গেল। তো তার কাছে এখন কিছুই করার নেই ওস্তাদ বড়ে গুলাম আলী খানের গান শোনা ছাড়া। এরকম বড়ে গুলাম আলী খান দেখতে পাচ্ছ, বড়ে গুলাম আলী খানের গান শোনা ছাড়া আর তো কিছুই নেই। ফিরে যাব, খুব তাড়াতাড়ি ফিরে যাব। এখানে যতগুলো দিন কাটানোর জন্য এসেছিলাম এতগুলো দিন থেকে লাভ নেই, এর সাথে থেকে লাভ নেই, এ আমায় বোঝে না, আমার কথা শোনে না। সেই রাত্রে দেখতে পাচ্ছি শুয়ে শুয়ে কাঁদছে, রাতের অন্ধকারে চোখের দুপাশ দিয়ে শুধু জল গড়াচ্ছে কল্যাণীর। তবে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ তৈরি হচ্ছে না। সন্তোষ পাশে শুয়ে রয়েছে, স্টিল তার মধ্যে কোনো কোনো ইমোশন, কোনো কিছু জন্মাচ্ছে না। পরিবর্তে কল্যাণী দেখতে পাচ্ছি শুয়ে শুয়ে তার চোখের দুপাশ দিয়ে শুধু জল গড়িয়ে যাচ্ছে। গয়নাগুলো সে পরেই শুয়ে পড়েছে, গয়নাগুলো আর খোলেও নি। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠছে আমাদের সন্তোষ, তখন অলরেডি 9টা হয়ে গেছে। সকাল 9টায় ঘুম থেকে উঠেছে। ওর রাতে ড্রিঙ্ক করে স্বপ্নের খেয়ালেতে চলে গিয়েছিল ইউনিভার্সিটিতে গিয়ে দেখছে পাপেতে গিয়ে কত এনজয় করছে, একজন মেম সাহেবের সাথে সে জীবন কাটাচ্ছে, এরকম ধরনের রোম্যান্টিক থট চলছে। আর কোথায় কল্যাণী, কোথায় সে একজন ইংলিশ গার্ল, আর কোথায় কল্যাণী? এইভাবে তার মনে একটা
অনবরত ক্ষোভ, মনের মধ্যে একটা রাগ জন্মাচ্ছে। কল্যাণীকে সে যেন একেবারে সহ্য করতে পারে না, কল্যাণীকে ঘৃণা করতে শুরু করে। যাই হোক, তাদের এই দিনগুলো কাটার আগেই, যে যতদিনের জন্য তারা হানিমুনেতে ঘুরতে গেছে তার আগেই তারা কিন্তু ফিরে আসে। কল্যাণী খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস, সাহেব এদিকে লেট নাইটে শোয় এবং দেরি করে বেলা করে ঘুম থেকে ওঠে, ফলে দুজনের মধ্যে কোনো দিক দিয়ে এক অংশ ম্যাচ খাচ্ছে না। অফিসেতে চলে আসে, অফিসের সাথে এসে নিজের মতো কাজ করে, কিন্তু কাজে মন থাকে না। গভর্নমেন্ট সার্ভেন্ট হওয়া সত্ত্বেও, গভর্নমেন্ট সার্ভিস করা সত্ত্বেও ও মনে হতে থাকে জীবনটা ব্যর্থ করে ফেললাম, যদি ইংল্যান্ডে ফিরে যেতাম হয়তো জীবন অনেক ভালো করতে পারতো। কল্যাণীর সাথে আসে, তবে কল্যাণীর সাথে কোনো সম্পর্ক হয় না, তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। এদিকে কল্যাণী কেঁদে বেড়ায়, সব সময় অসুস্থ হয়ে থাকে, নিজের ঘরের মধ্যেই শুয়ে থাকে, কাঁদতে থাকে। এরকম পরিস্থিতিতে ন্যাচারালি মেয়ের বাবা বা মেয়ের মা তারা কিন্তু মেয়েকে দেখে বুঝতে পারে। সেই ক্ষেত্রে কল্যাণীর বাবা কিন্তু লয়ার ডেকেছিল এবং এই ব্যাপারটা সম্পর্কে আমাদের এসএনকে বলে দিল যে তুমি কিন্তু ব্যাপারটা ঠিক করছো না, তোমার ডাউরি, তোমার ডিমান্ড আমি তো সবই পূরণ করছি, কিন্তু তুমি আমার মেয়েকে এইভাবে ট্রিট করছো, এটা কী ধরনের ব্যবহার, এটা কী ধরনের ম্যানার। যাই হোক, কল্যাণীর জীবনটা সেই নিঃসঙ্গ একাকিত্বের জীবনে পরিণত হয়। তার জীবনে না কোনো ভালোবাসা আছে, না তাকে কেউ পছন্দ করে। বিয়ের পর বা বাঙালি বা স্টিরিওটাইপ সমাজ ব্যবস্থায় বা অর্থোডক্স বা প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতেই বেসিক্যালি আফটার ম্যারেজ মেয়েটা পছন্দ করে বা চায় যে তার হাজব্যান্ড যেন তাকে রেসপেক্ট করে বা তাকে সম্মান দেয়, তার সাথে রিলেশনশিপে থাকে। স্টিল সেই সবের কোনো কিছুই কিন্তু হচ্ছিল না। অন্যদিকে সন্তোষ নিজের মতো জীবন কাটাচ্ছিল, নিজের মতো নেশার খেয়ালে ডুবে থাকতো, আর এদিকে কিন্তু কল্যাণী থাকতো নিজের মতো। একটা বিশাল দূরত্ব তৈরি হতে শুরু হয়েছিল। পরিস্থিতি ধীরে ধীরে খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল। একদিন কি হলো, কল্যাণী তার নিজের ঘরেতে থাকা অবস্থাতেই পরের দিন সকালে দেখতে পাচ্ছি তাদের বাড়ির চাকর তাকে ডাকছে যে গত রাতে কল্যাণী কোনো কিছুই খায়নি, কোনো কিছু না খেয়ে দরজা ঘরের যে এঁটেছে, আর কোনো দরজা খোলার নাম নেই, দরজা এঁটে রেখে দিয়েছে। দরজার বাইরে থেকে অনেক আওয়াজ করা হয়েছে, কোনো কিছু রেসপন্স করেনি কল্যাণী, কোনো কিছু রেসপন্স করেনি। পরের দিন যখন দরজায় আওয়াজ করা হচ্ছে ঘুম থেকে, তখনও কল্যাণী ওঠেনি। এত বেলা পর্যন্ত তো কল্যাণী কোনোদিনও ঘুমায় না, কল্যাণী এখনও ঘুমিয়ে রয়েছে। এটা দেখতে পাচ্ছি যখন কেউ বিশ্বাস করছে না, যখন সন্তোষ গিয়ে দরজায় চাপড় দিচ্ছে, জানলা দিয়ে যখন উঁকি মারছে, তখন দেখতে পাচ্ছে কল্যাণী বিছানার ওপরে শান্ত হয়ে পড়ে আছে। দরজা খুলে যখন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছে, ওরা দেখতে পাচ্ছে কল্যাণী আর বেঁচে নেই। শি ওয়াজ ডেড। কল্যাণীর শরীর শান্ত হয়ে গেছে এবং কল্যাণী টেবিলেতে দুটো চিঠি লিখে গেছে। তার একটা মায়ের জন্য, তার মায়ের নাম বাংলা অক্ষরেতে লিখে গেছে, মায়ের প্রতি যে ভালোবাসা, কষ্ট, যন্ত্রণা, আর একটা হাজব্যান্ডের জন্য দুটো সুইসাইড নোট রেখে গেছে। এবং এনভেলপ দুটো এনভেলপই টেবিলের ওপরেতে পড়ে রয়েছে। আর সেখানে তার মুখের মধ্যে যেন একটা আঘাত পাওয়ার পর মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে, জোর করে যে হাসি ফোটানোর চেষ্টা করে, সেই ধরনের হাসি তার মুখের মধ্যে যেন ফুটে উঠেছে। আর সেখানে তার ঠোঁটের মধ্যে যেন একটা রেড ইংলিশ অ্যাড্রেস ফুটে উঠছে, অর্থাৎ সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেছে। বাঙালি আর 5টা স্টিরিওটাইপ সমাজ ব্যবস্থায় উইমেনের যে কন্ডিশন, সেই কন্ডিশন যন্ত্রণা সহ্য করতে করতে সে কিন্তু বিছানায় শুয়ে জীবন বিসর্জন দিয়েছে। এর মধ্যে দিয়েই শেষ হচ্ছে পুরো গল্পটা, ব্রাইড ফর দি সান।